আমরা ফয়েজ আহমেদ আপনাকে দিয়ে একটু শুরু করি। সেটি হচ্ছে যে 12 মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে হয়ে গেল, সংসদ অধিবেশন ডেকেছেন মহামান্য রাষ্ট্রপতি। ছোট করে যদি একটু মন্তব্য নিতে চাই আপনার। ডেফিনেটলি, আপনাকে ধন্যবাদ। যারা যুক্ত আছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। হ্যাঁ, 12 মার্চ যেই সংসদ অধিবেশন শুরু হবে, এটা আমার বিবেচনায় অ্যাটলিস্ট 1 যুগ পর আমরা সংসদ দেখতে যাচ্ছি। এই সময়কালের মধ্যে আমরা যে সমস্ত সংসদ অধিবেশন দেখেছি সেগুলিকে আমি প্রকৃতার্থে জনগণের প্রতিনিধিত্ব করে এমন সংসদ মনে করি না। সুতরাং যেই নির্বাচনের মধ্য দিয়ে একদম সরাসরি জনগণের ভোটে, আপনি যদি এবার নির্বাচনের দিকেও খেয়াল করেন, দেখবেন যে আমাদের ক্যান্ডিডেটরা অতীতের অনেক নির্বাচনের পর এবার সম্ভবত ভোটে জেতার জন্য সবচেয়ে বেশি যাদেরকে গুরুত্বপূর্ণ বিবেচনা করেছে সেটা হচ্ছে ভোটার। সুতরাং ভোটারদের সরাসরি ভোটের মধ্য দিয়ে জিতে এসে সংসদে যাওয়া, সেই সংসদের মানুষের যে পরিষ্কার প্রতিনিধিত্ব নিশ্চিত হওয়া, সেটা হতে যাচ্ছে। এই বিবেচনায় আমি বলবো অ্যাটলিস্ট 1 যুগের পরে আমরা একটি কার্যকর এবং প্রাণবন্ত সংসদ, আমি প্রত্যাশা করি প্রাণবন্ত সংসদ দেখতে যাচ্ছি। ইমিডিয়েটলি সংসদ বসার পরপরই অনেকগুলি কার্যক্রম, এর মধ্যে বেশ কিছু আইনি সাংবিধানিক জটিলতার মধ্যে আমাদেরকে পড়তে হবে। সেটা নিয়ে নিশ্চয়ই যারা নীতি নির্ধারক রয়েছেন তারা ভাবছেন ইতিমধ্যে। যেহেতু নিয়ম অনুযায়ী যে সংসদের প্রথম অধিবেশন সভাপতিত্ব করেন যিনি বিদায়ী স্পিকার, তিনি নতুন স্পিকার হওয়া পর্যন্ত এবার আমাদের হাতে সেই অপশনটি নেই। সুতরাং সেই বিবেচনায় এখন কি হতে পারে, আমাদের সামনে একটা প্রেসিডেন্স রয়েছে, সম্ভবত 70-র পরে যে পার্লামেন্ট হয়েছিল সেই পার্লামেন্টে কোনো স্পিকার ছিল না। সো সেখানে সংসদ সদস্যদের মধ্যে সবচেয়ে সিনিয়র যিনি ছিলেন তিনি সভাপতি হিসেবে অধিবেশন শুরু করেছেন। পরবর্তীতে স্পিকার নির্বাচিত হওয়ার পরপরই উনি স্পিকারের আসন থেকে নেমে গিয়ে স্পিকারকে বসতে দিয়েছেন। এখন আমাদের সামনে সেটা একটি যেমন প্রেসিডেন্স আছে, অপরদিকে সংবিধানের 106 সেটার আলোকে আদালতের পরামর্শ চাওয়া হইতে পারে, অথবা রাষ্ট্রপতির পরামর্শ নেওয়া হতে পারে। এই জায়গায় সেটা একটা সলিউশন নিশ্চয়ই বের হবে। মানে কোনো সমস্যাই এমন না যেটা অনেক বড় সমস্যা, সমাধানযোগ্য সমস্যা। আমাদেরকে বিবেচনা করতে হবে অভ্যুত্থানের পরে এটি প্রথম পার্লামেন্ট হতে যাচ্ছে। সুতরাং অভ্যুত্থান পরবর্তী সময়ে যখন সকল এক্সিস্টিং সিস্টেম ভেঙে পড়া জায়গা থেকে নতুন করে শুরু করাটা, এটা অনেক নতুন ঘটনার মধ্যে দিয়ে শুরু হবে, যেগুলি আপনি অতীতের ধারাবাহিকতা কোনো কোনো ক্ষেত্রে রক্ষা করতে পারবেন না, কোনো কোনো ক্ষেত্রে আইন রক্ষা করা কঠিন হয়ে পড়বে, এবং কোনো কোনো ক্ষেত্রে সংবিধান রক্ষা করা কঠিন হয়ে পড়বে। সেটা একটা অভূতপূর্ব বাস্তবতা আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। সেটার আলোকে আমি মনে করি যেই পার্লামেন্ট আগামী 12ই মার্চ যাত্রা শুরু করতে যাচ্ছে, এটা একটা ঐতিহাসিক ঘটনা এই বিবেচনায় যে এই সংসদকে অনেকগুলি কার্যক্রমের মধ্য দিয়ে যেতে হবে এবং অনেকগুলি পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হবে। নিশ্চয়ই আমাদের সাথে যেহেতু আছেন বিএনপি দলীয় সংসদ সদস্য, আমরা তার কাছ থেকেও একটু শুনে আসতে চাই। সেটি হচ্ছে কামরুজ্জামান রতন, আপনার কাছে একটু আসতে চাই। সবাই তাকিয়ে আছে সংসদ অধিবেশন বসবে এই নির্বাচনের পর, এবং সবারই আগ্রহের জায়গা এই সংসদটি অন্য যেসব সংসদের আগে হয়েছে তার থেকে ভিন্ন হবে। কতটা ভিন্নতা আমরা দেখতে পাবো, বা কার্যকর করার যে কথা বারবারই আসে সংসদকে, সেই কার্যকরের অবস্থা আসলে আমরা দেখতে পাবো কিনা? যে কোনো গণঅভ্যুত্থান বা বিপ্লবের পরে একটা সবকিছু নতুন আঙ্গিকে হয় বা হবে, এটা প্রত্যাশিত। সবকিছু নিয়ম মেনে যেরকম গণঅভ্যুত্থানটা হয়নি, তেমনি আইনের একবার ব্যর্থ ঘটিয়ে নয়, বিভিন্ন অপশন গুলো আমাদের হাতে আছে, সেই অপশন গুলো আমরা কাজে লাগিয়ে, যেমন রাষ্ট্রপতির সংবিধানের 72 অনুচ্ছেদের প্রথম দফায় প্রদত্ত ক্ষমতা বলে এই অধিবেশনকে আহ্বান করা হয়েছে। সেখানে বাস্তবতা আমরা জানি যে স্পিকার পদত্যাগ করেছেন, সে নিরুদ্দেশ, ডেপুটি স্পিকার সে জেলখানায়। নিশ্চয়ই আইনের মধ্যে থেকে যেটা গ্রহণযোগ্য এবং যেটা সর্বজন বিদিত হবে বা পরবর্তী এ নিয়ে কোনো প্রশ্ন হবে না, সবকিছু বিচার বিশ্লেষণের পরে এই 12ই মার্চ আমাদের সংসদ বসতে যাচ্ছে। ফয়েজ আহমেদ ভাই আমাদের দীর্ঘদিন ওনারা দায়িত্বে ছিলেন। আমরা ফয়েজ আহমেদ ভাইকে আমাদের ব্যক্তিগত আমার তরফ থেকে ওনাকে আমি সাধুবাদ জানাবো যে উনি পজিটিভলি সবকিছু, মানে আমরা তো নেগেটিভ বলতে বলতে আমরা তো এই জাতিটাকে এক ব্যক্তিত্ব মানে বিটার এক্সপিরিয়েন্স জায়গায় নিয়ে গেছি। অন্তপক্ষে ওনার জায়গা থেকে দীর্ঘদিন দায়িত্ব ছিলেন। আমরা চাবো দায়িত্বে না থাকলেও এই রাষ্ট্রের এবং দায়িত্বশীল মানুষ হিসাবে আগামী দিনের যে সরকার, এই সরকার যে বসলো, এই সরকারের বিভিন্ন এগিয়ে নিয়ে যাওয়া এবং এই সরকারকে পরামর্শ দেওয়া ওনার জায়গা থেকে দেখ আমরা ওনাকে সাধুবাদ জানাই। আমাদের মোট কথা হলো 297 জনের সংসদের যে শপথ গ্রহণ, সেটা
ইনশাল্লাহ আমরা 12 মার্চ আমরা দেখতে পাবো। নিশ্চয়ই আমরা এই বিষয়ে আলোচনা করতে থাকবো। তবে যেহেতু আমাদের হাতে এই মুহূর্তে সময় একটু কম, আমরা ছোট করে মন্তব্য নেব ডক্টর এম আমানুল্লাহ আপনার কাছ থেকেও এবং একই সাথে শাহ ইফতেখার তারিক আপনার কাছ থেকেও। সংসদকে আপনারা আসলে কেমন দেখতে চান? সংসদ তো আপনার ধরেন ওই যে ফয়েজ, যেটা আমি শুরুতেই একটু অভিনন্দন জানাচ্ছি যে কামরুজ্জামান রতন ভাই 90-এর গণ অভ্যুত্থানের একজন নায়ক, আর ফয়েজকে অনেক কষ্ট করে একটা সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার জন্য আমি ফয়েজকেও অভিনন্দন জানাচ্ছি, রতন ভাইকেও অভিনন্দন জানাচ্ছি। 12ই মার্চের যে পার্লামেন্ট যেটা ডাকা হয়েছে সেখানে থাকতে পারে, ফয়েজ যেটা বলছে সেটা ঠিকই যে আপনার বিভিন্ন ধরনের লিগ্যাল ইস্যুস আছে, কিন্তু আপনি একটু ভালো করে খেয়াল করে দেখবেন যে বিএনপি যে নির্বাচনী ম্যানিফেস্টোটা আছে সেই নির্বাচনী ম্যানিফেস্টোতে প্রথম 3টা পাতা যদি একটু ভালো করে পড়েন তাহলে সেখানে কিন্তু সবগুলো কথাবার্তা একদম সুন্দর করে বলা আছে। এবং যেহেতু তারা অ্যাকচুয়ালি মানে মেজরিটি পেয়েছে, গ্রুপ মেজরিটি পেয়েছে, তারা এই গণ অভ্যুত্থান এবং আপনার আন্দোলনের শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে আজকে যে বাংলাদেশ, সেই বাংলাদেশের পথেই হাঁটবে। এবং আমি আশা করি যে যে সমস্ত সংস্কার প্রস্তাবগুলো আসছে এবং যে সমস্ত সংস্কার প্রস্তাবগুলোতে ওনারা এগ্রি করেছে সেগুলো যদি বাস্তবায়িত হয় বাংলাদেশ একটা অনন্য উচ্চতার দিকে যাবে। এবং অনেকেই এই বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে রিড করতে হয়তো ভুল করছেন। আপনাদের এর ভিতরেই রিড করা উচিত যে মানে উনি কোন দিকে যাত্রা শুরু করছেন, সবাইকে নিয়ে উনি চলবেন। এবং আমার ধারণা যে বাংলাদেশকে যে একটা লিবারেল ডেমোক্রেটিক বাংলাদেশ দেখতে চাই, যেটা উনি ইংল্যান্ডে অনেকদিন থাকার পরে তার ভিতরে এক ধরনের পরিবর্তনও আসছে। এবং এই এত সব নেতা হত্যাকাণ্ড, এত সব গুম খুন, এত সব মামলা সবকিছু মিলিয়ে যে একটা অবস্থার ভিতরে গত 1.5 যুগ ধরে বাংলাদেশ দেখেছে, সেই জায়গাটা থেকে বের হয়ে আসার একটা প্রাণান্তকর চেষ্টা। এবং আমি মনে করি যে এনসিপি থেকে যে কয়েকজন আসছে এবং জামাত থেকে যারা আসছে সবাই মিলে এই পার্লামেন্টটা একটা প্রাণবন্ত পার্লামেন্ট হয়ে উঠবে এবং পার্লামেন্টটা প্রাণবন্ত হয়ে উঠুক সেটাই তো আমরা চাই। এবং বিরোধী দল শক্ত বিরোধী দল আলোচনা আমরা এটা নিয়ে আরো করব। আমাদের সাথে যেহেতু আরেকজন অতিথি আছে, বিরতির আগে তার কাছ থেকে একটু মন্তব্য নেব। ইফতেখার তারিক, আপনার কাছ থেকেও যদি একটু ছোট করে মন্তব্য নিই, আপনি সংসদকে কেমন দেখতে চান? আপনাদের একজন প্রতিনিধিও আছেন আমরা জানি। ধন্যবাদ যারা যুক্ত রয়েছেন সেই সমস্ত সহ আলোচকদেরকে এবং যারা দেখছেন তাদের সকলকে মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। দেশের সাধারণ মানুষের মতো আমিও চাই এই সংসদ প্রাণবন্ত হোক, এই সংসদ কার্যকর হোক এবং যে প্রেক্ষাপটে গণ আন্দোলন গড়ে উঠলো এবং গণ অভ্যুত্থান হলো, সেই গণ অভ্যুত্থানের যে গণ আকাঙ্ক্ষা, এই গণ আকাঙ্ক্ষা পূরণে বর্তমান সরকার সফল হোক, এটা আমরা চাই। কারণ এখন সফল না হলে, এই মুহূর্তে সফলতার দিকে যদি না হাঁটে বাংলাদেশ, তাহলে আর কতদিন আমরা এই ব্যর্থতার গ্লানি বয়ে বেড়াবো। দেশের মানুষ অনেক পেছনে চলে গেছে, অর্থনৈতিকভাবে পেছনে চলে গেছে। 4টা চ্যালেঞ্জের কথা আপনি একটু আগে একটা সংবাদে পড়ছিলেন, অর্থনীতি, শিক্ষা, বাণিজ্য, কূটনীতি। এই 4টা চ্যালেঞ্জ তো আছেই, এর চাইতেও বড় চ্যালেঞ্জ আছে দেশের মানুষের মধ্যে যে অস্থিরতা, এই অস্থিরতাকে দূর করা। আমি আশা করব এই সংসদ ইতিবাচক ভাবে সামনে অগ্রসর হবে এবং দেশের মানুষের প্রত্যাশা পূরণ করবে ইনশাআল্লাহ। নিশ্চয়ই নিশ্চয়ই। এবং এরই মধ্যে যতটুকু আমরা জানি যে আজকে পররাষ্ট্রমন্ত্রীর সাথে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং একই সাথে ইউ রাষ্ট্রদূত যারা আছেন তারা দেখা করেছেন এবং করে তারা কিন্তু বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের যেসব সংস্কার কার্যক্রম ছিল সেটি যাতে চালু রাখা হয়। 6 সিটিতে নতুন প্রশাসকের সবাই বিএনপি নেতা, এরকম খবর বিভিন্ন গণমাধ্যমে যখনই সরকারের পক্ষ থেকে ঘোষণা আসে যে 6 সিটিতে নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে এবং তাদের পরিচয় জানা গেল যে তারা বেশিরভাগই সবাই আসলে বিএনপি নেতা। যুক্ত আছেন আমাদের সাথে কামরুজ্জামান রতন, আমরা তার কাছ থেকে একটু শুনতে চাই এই বিষয়ে মন্তব্য। বিএনপির দলীয় নেতারা এই জায়গায় প্রশাসকের দায়িত্ব পালনে নিয়োগ পেয়েছে, এরই মধ্যে এটি নিয়ে জনমনে নানা প্রশ্ন উঠেছে। কেন তাদেরকে ছাড়া আর অন্য কাউকে দেয়া গেল না এই দায়িত্বটি পালন করবার জন্য? আসলে এই সিদ্ধান্ত তো আমাদের দলের সর্বোচ্চ ফোরাম থেকে। তবে একটি কথা বলি, যারা দল করে 17 বছর যে জুলুম গুমের হাত থেকে বেঁচে আসছে, তাদেরকে অনেককে নমিনেশন দেওয়া যায়নি, অনেককেই কোনো ভালো জায়গায় যোগ্যতা থাকার পরও তাদেরকে কোনো ভালো জায়গায় তাদেরকে অ্যাকোমোডেট করা যায়। তো ওই সমস্ত মানুষগুলো যদি যোগ্য হয়, তারপর এইটা কিন্তু সাময়িকের পরে কিন্তু এখানে অবশ্যই
একটা নির্বাচন হবে। নির্বাচনে জনগণ তার পছন্দসই মানুষকে, নেতৃত্বকে বেছে নেবে। সুতরাং এইখানে যাদেরকে দেওয়া হয়েছে তারা যদি যোগ্য হয়, অন্ততপক্ষে এই খণ্ডকালীন যে সময়টা, এই সময়ের মধ্যে তারা যদি নিজেদেরকে যোগ্য প্রমাণ করতে পারে জনগণের কাছে এবং জনগণের জনবান্ধব যদি তারা হয়ে কাজ করতে পারে, আমার মনে হয় এটাকে নাথিং রং। তা আমরা যারা কষ্ট করি, যারা নমিনেশন পেলাম না, মন্ত্রী হলাম না, কিন্তু তাদেরও তো ডেডিকেশন আছে, তারাও কিন্তু জেল জুলুম হুলিয়ার মধ্যে দিয়ে কিন্তু তাদের জীবনটা কিভাবে বেঁচে আসছে। আমি যাদেরকে ব্যক্তিগত এই 6 জনকে যে দিল, অলমোস্ট সবাই কিন্তু আমি চিনি, তারা কিন্তু আমাদের দীর্ঘদিনের আন্দোলনের সাথী। সুতরাং তারা যদি কাজটা ঠিক করে এবং জনগণের সেবার মধ্যে দিয়ে যদি তাদের দলের ভাবমূর্তি উজ্জ্বল করে এবং জনগণের সেবা যদি তারা দিতেই থাকে, আমার মনে হয়, এবং দুর্নীতির ঊর্ধ্বে থেকে তাদের সততার সহিত মানুষকে সেবায় যদি তাদের ব্রতী হয়, আমার মনে হয় এই ক্ষেত্রে তাদের কাজের মূল্যায়ন করা উচিত। কে কিভাবে পেলো বা সেটা যদি দলীয় হয়, আজকে যদি এখানে আমি মনে করি জামাত ইসলাম সহকারে তারা কি আমাদের দলে কাউকে কি এখানে বেছে নিত? সুতরাং আমি যদি মনে করি ব্যক্তি বা দলের প্রার্থী এখানে বড় কথা না, যাকে আমরা দিয়েছি দলের অবশ্য মূল্যায়নের মধ্যে দিয়ে তাদেরকে মূল্যায়ন করা হয়েছে। এখন বাকিটা হলো এই ব্যক্তিগুলো তারা যদি সততার সহিত মানুষের সেবা দিয়ে কাজ করে নিজেদেরকে যোগ্য প্রমাণিত করতে পারে, এবং তারা যদি অযোগ্য হয় সেটা ভোটের মাধ্যমে জনগণকে তাদের অপছন্দ করে, সেইটাও বিএনপি মেনে নিবে। এই মানুষের ভিতর বিএনপি শাহ ইফতিখার তারিক, আপনার কাছ থেকে বিষয় মন্তব্য নিতে চাই। জনাব রতন যে যুক্তিগুলো দিলেন এই 6 প্রশাসকের নিয়োগের বিষয়ে, আপনি একমত কিনা? না, এখানে দ্বিমত করার তেমন কোনো সুযোগ নেই। কারণ হচ্ছে যে যেহেতু সরকার এখন প্রশাসক নিয়োগ করবে নির্বাচনের আগ পর্যন্ত, অতএব সরকার তার পছন্দের লোকদেরকে এখানে নিয়োগ করবে। তবে আমরা যেটা চাই, যারা নিয়োগ প্রাপ্ত হবেন তারা দলকে সেবা না দিয়ে জনগণকে সেবা দেবেন। যদি তারা জনগণকে সেবা দেন নির্বাচনের আগ পর্যন্ত, এটা আমি দর্শনীয় মনে করি না। শেষ কথা যেটা কামরুজ্জামান ভাই বলছিলেন, যে অন্য কোন রাজনৈতিক দল এলেও তারা কিন্তু এটাই করতো। তাহলে দিন শেষে কি আসলে ওই যে পছন্দের লোক দলীয়করণের ওই প্রক্রিয়াটা কি আসলে রয়ে গেল, ওই চর্চাটা কি রয়ে গেল? এটা সারা বিশ্বেই হয়। দেখেন, মার্কিন যুক্তরাষ্ট্রে যখন সরকার পরিবর্তন হয় তখন খোল নলচে সবকিছুই সরকার তার অনুযায়ী চালায়, কারণ দেশটাকে তাকে তার ম্যানিফেস্টো বাস্তবায়ন করার জন্য এটা করতে হবে। তবে যে জায়গায় শঙ্কার জায়গা সেটা হচ্ছে যে আমাদের দেশে এই প্র্যাকটিসটা নেই, যে চেয়ারে বসার পর দলের সেবার চাইতে দেশের সেবাকে প্রাধান্য দেওয়া, জনগণের সেবাকে প্রাধান্য দেওয়া। আমরা আশা করব অতীতের সেই আমাদের যে ব্যত্যয়, সেই ব্যত্যয় থেকে বেরিয়ে এসে এখন যারা দায়িত্ব পেয়েছেন তারা দেশের সেবা করবেন, জনগণের সেবা করবেন এবং যথা দ্রুত সম্ভব। আপনারাই তো মন্তব্য করেছেন যে এই বিষয়টি গণতান্ত্রিক মূল্যবোধের সাথে সাংঘর্ষিক। না, আপনার ধরেন এই যে শাহ ইফতিখার তারিকের কাছে প্রশ্নটি ছিল, তাদের দলের পক্ষ থেকে আসলে এই বক্তব্য দেওয়া হয়েছে যে এই প্রক্রিয়াটি গণতান্ত্রিক প্রক্রিয়ার সাথে সাংঘর্ষিক একটা অবস্থান। না, যে বিষয়টা হলো যে আমরা সেই জায়গায় আমরা এখনো পৌঁছাতে পারিনি। যে জায়গায় পৌঁছাতে পারিনি, অতএব আমরা অতি আশা করে লাভ নেই। এখানে নিশ্চয়ই অন্যদেরকে এখানে তারা বসাবেন না, অন্য কোনো তাদের দলের সাথে একমত নয় এমন কোনো ব্যক্তিকে নিশ্চয়ই তারা প্রশাসক হিসেবে নিয়োগ দিবেন না। যদি সেটা করতে পারতেন তাহলে সেটা অনেক বেশি ভালো হতো। তো যতটুকু হয়েছে আমরা আশা করব যে এর মধ্য থেকেই তারা জনগণের সেবা করবেন। আচ্ছা, ডক্টর আমানুল্লাহ, নিশ্চয়ই আপনি এই বিষয়ে বক্তব্য। জি, এমনকি আপনার ইন্টেরিয়াম গভর্নমেন্টের সময় যে কয়েক জায়গাতে প্রশাসক ছিলেন, সেখানেও কিন্তু বিএনপি থেকে ছিলেন, চিটাগাংয়ে ছিলেন। সেটা বিষয় আপনার বিষয়টা হলো যে আপনি একটা উদাহরণ হিসেবে ধরেন, আপনি যাদেরকে দেয়া হয়েছে তারা কিন্তু পরিচিত মানুষ। শফিক সাহেব বলেন, সালাম ভাই বলেন, কায়ুম বলেন, সিলেটে তারা কিন্তু পরিচিত মানুষ। এবং একটা উদাহরণ হিসেবে বলি, আপনার ঢাকা উত্তর এবং দক্ষিণে এখন এই মুহূর্তে যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করার জন্য একজন যোগ্য লোক দরকার। সে কোন দল থেকে আসছে তার চেয়ে বড় জিনিস হলো তার সেই যোগ্যতাটা আছে কিনা। যদি যোগ্যতাটা থাকে তাহলে তাকে দৌড়াতে হবে মন্ত্রণালয়ে, তাকে দৌড়াতে হবে বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সাথে। সমস্ত সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো কিন্তু স্টক হয়ে বসে আছে। মৎস্য নিধন থেকে শুরু করে ওয়াটার লগিং সামনে আসছে, সব ধরনের কর্মকাণ্ড। এবং আপনার এই যে ফুটপাথ থেকে আপনি দেখবেন কোনো ফুটপাথে হাঁটা যাচ্ছে না। আজকে দেখলাম যে এই আপনার
নিউ মার্কেটে, ঢাকা নিউ মার্কেটে রাস্তা পরিষ্কার করা হচ্ছে, ক্লিন করা হচ্ছে, অনেক জায়গাতে আপনার এই যে হকার থেকে একটু সরিয়ে দেওয়া হচ্ছে। তো এখন এখানে তো এই তাদের লোকই দিবে, এবং যারা এই মোবিলাইজেশনটা করতে পারবে, যাদের সেই পাওয়ারটা আছে, মন্ত্রীকে যারা চেনেন, মন্ত্রণালয়ে যারা যান তারা, এবং আলোচনাটা হয়ে গেছে এখানে সবাই। আমেরিকাতে দেখেন বা সারা বিশ্বে আপনি দেখেন, যখনই প্রশাসক নিয়োগের প্রসঙ্গ আসে তখন কিন্তু তারা তাদের নিজস্ব লোকজনদেরকে দিবেন। নিজস্ব লোকজনদেরকে যখন দেওয়া যায় না, তখন তারা অনেক সময় আমলাদের ভিতর থেকে এনে দেওয়া হয়। এবং আলটিমেটলি আমি মনে করি এই সিলেকশনটা ঠিকই আছে, যে কোনো দল ক্ষমতায় আসুক, তারা আসলে তাদের নিজস্ব লোকজনদেরকে দিয়ে চালাবে। 5 বছর পরে যদি তারা ভালো না চালাতে পারে, 5 বছর পরে জনগণ আমি একটু যোগ করতে চাই আর কি। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে যে রতন ভাই যেটা বলেছেন ফাইন, অনেক ক্ষেত্রে আমি ওনার সঙ্গে একমত। আমার একটু এডিশন আছে। আর আপনি ইসলামী আন্দোলন বাংলাদেশের একটা স্টেটমেন্টের একটা লাইন আপনি উদ্ধৃত করছিলেন যে গণতান্ত্রিক প্রক্রিয়ার সঙ্গে সাংঘর্ষিক। একটা পয়েন্টে সেটা হচ্ছে যে আমরা তো স্থানীয় সরকারের সবগুলি বডিতে আমরা ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ দেখতে চাই। সেই বিবেচনায় হয়তো খুব ব্রডার স্কেলে যদি বলি, হ্যাঁ, গণতান্ত্রিক যে এসেন্স সেটার সঙ্গে খানিকটা সাংঘর্ষিক। বাট এই যে ইন্টারিম টাইমটা, এটা তো আমাদেরকে একভাবে ফেস করতে হবে। এখন এখানে মুশকিল হচ্ছে রতন ভাই যেটা বলছেন যে দীর্ঘ 17 বছরের আন্দোলন সংগ্রামে যাদের অবদান আছে, ভেরি ট্রু। এখন এই আন্দোলন সংগ্রামের অবদানকে আমরা কোনোভাবেই এই দিয়ে আমরা মানে তাদেরকে করতে পারি না, পুরস্কৃত করতে পারি না। এখানে চ্যালেঞ্জ হচ্ছে যে ধরুন যারা যে 6 জন অ্যাপয়েন্টেড হয়েছেন, এর মধ্যে কেউ কেউ লোকাল গভর্নমেন্ট পরিচালনার সঙ্গে, বিশেষত সিটি কর্পোরেশন পরিচালনার সঙ্গে এক ধরনের অভিজ্ঞতা আছে, এটা স্পষ্টতই দেখা যাচ্ছে। ওনাদের ব্যাকগ্রাউন্ড যদি আমরা অ্যানালাইসিস করি তাই দেখব। আবার কারো কারো লোকাল গভর্নমেন্টের বডির সঙ্গে ওনাদের ফাংশনারিজ কি, ওনাদের কি অভিজ্ঞতা, বা আরবান প্ল্যানিংয়ের সঙ্গে যদি বলেন, সিটি প্রবলেমস, এগুলি নিয়ে যদি অভিজ্ঞতা বলেন, আমরা আসলে কিছু জানি না। সো অ্যাট দ্য সেম টাইম কিছু মানুষকে অ্যাপয়েন্টমেন্টের শুরুতেই আমরা অন্যায্য ক্রিটিসিজম আসলে করতে পারি না, তাদেরকে দেখতে হবে। কিন্তু আমি মনে করি যেহেতু একটা লম্বা সময় ধরে 5 আগস্টের পর থেকেই মূলত আমাদের লোকাল গভর্নমেন্ট বডিগুলি, সিটি কর্পোরেশন বলেন, পৌরসভা বলেন, উপজেলা, ইউনিয়ন পরিষদ পর্যন্ত সবগুলি বডি অভিভাবক শূন্য। অভিভাবক শূন্য মানে এই বিবেচনায় জনগণের নির্বাচিত কোনো প্রতিনিধি নেই। ওনাদের কিন্তু অনেক কাজ, এই কাজগুলি অনেকটা মানুষ এক ধরনের অসহায়ত্বের মধ্যে থাকে এগুলি না থাকলে। সে জায়গায় এগুলি খুব জরুরি। আমি খুব খুশি হতাম যদি বিএনপি আজকে এই 6 জন প্রশাসক অ্যাপয়েন্ট করা, আমি বোধ করি যে আরও অনেক প্রশাসক অ্যাপয়েন্ট করতে হবে আরও বডিতে। এর সঙ্গে সঙ্গে এই অ্যানাউন্সমেন্টটা চলে আসে আসলে ওনারা কতদিনের জন্য অ্যাপয়েন্টেড হচ্ছেন। আমার এই সিটি কর্পোরেশন তো ইলেকশন যোগ্য, আর আমাদের দেশের নির্বাচনের যে আইন বা নির্বাচনের যে পদ্ধতি আপনি খুব ভালো করে জানেন, সেখানে লোকাল গভর্নমেন্ট বডির ইলেকশনের ডিসিশন কিন্তু সরকার নেয়, সরকারের স্থানীয় সরকার বিভাগ। সেই সিদ্ধান্ত নেওয়ার প্রেক্ষিতেই ইলেকশন কমিশন সেই নির্বাচনটাকে কন্ডাক্ট করেন। সুতরাং আমরা খুব দ্রুত সময়ের মধ্যে চাই যে যতদিন না পর্যন্ত ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ এই দায়িত্বে আসছেন, ততদিন আমার একটা ইন্টারিম ব্যবস্থা থাকা লাগবে। এক্ষেত্রে এই মানুষগুলি কতটা যোগ্যতার পরিচয় দেন সেটা একটা মূল্যায়নের বিষয়, বা পার্টিরও তার ইশতেহার বাস্তবায়নের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ইস্যু, সেগুলি ঠিক আছে। কিন্তু আমরা চাই ইমিডিয়েটলি একটা অ্যানাউন্সমেন্ট আসুক যে আমাদের লোকাল গভর্নমেন্টগুলি কবে নাগাদ নির্বাচিত প্রতিনিধি পাবে, সেটা খুব জরুরি। আমি একটু অ্যাড করি ফয়েজের সাথে, জি অবশ্যই। জনাব রতনের কাছে প্রশ্নটা আসলে আমি রেখেই তারপর আপনার কথা হয়তো শুনতে চাই। সেটা হচ্ছে আসলে এটা সবার ভিতরেই এই প্রশ্নটি বারবারই আসছে যে এই নতুন প্রশাসকরা আসলে কতদিনের জন্য দায়িত্ব পালন করবেন, সরকারের এই সিটি নির্বাচনগুলো করবার কোনো ধরনের সময়সীমা তারা ভাবছেন কিনা, নিশ্চয়ই আমরা শুনবো। জি ডক্টর আমানুল্লাহ। আপনার গতকালকে আপনারা দেখেছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি কিন্তু বলেছেন যে আপনার স্থানীয় সরকারি নির্বাচনগুলো অতি দ্রুতই সংগঠিত হবে। এটা কিন্তু একদম ক্লিয়ার মেসেজ দিয়ে দিয়েছে, এবং নির্বাচন কমিশন কিন্তু এই লাইনে হাঁটা শুরু করেছে যে স্থানীয় সরকারি নির্বাচনগুলো তারা শুরু করবে। সো এইটা একটা আনসার, এই যে ফয়েজের একটা আনসার গেল। আর আপনি দেখবেন যে খুব লার্জ স্কেলে তো হয় নাই সিটি কর্পোরেশন গুলা। আপনারা এরশাদ সাহেবের সময় কথা যদি মনে করেন, অথবা তারও আগে, অথবা তারও পরে, অথবা গত আওয়ামী লীগ সরকারের সময়, আপনি দেখবেন যে শত শত প্রশাসক ছিল, সারা দেশব্যাপী প্রশাসক ছিল, জেলা পরিষদের প্রশাসক দিয়ে কিন্তু তারা শুরু করেছে। তো এইটা হয়তো এত লার্জ স্কেলে যাবে না, কিন্তু সিটি কর্পোরেশন গুলো যেহেতু প্রচুর মানুষের বসবাস এই সমস্ত অঞ্চলে, ইমিডিয়েট নিডটা ফুলফিল করার জন্য তাদেরকে তবে যত দ্রুত সম্ভব নির্বাচনের দিকে হাঁটা উচিত বলে মনে করি। জি জনাব রতন। আমি ফয়েজের সাথে এক জায়গায় শুধু একমত, সেটা হলো যে অনন্তকালের জন্য তো এই প্রশাসক নিয়োগ করা হয়নি, কিন্তু এটা খুব
সহসায় আমরা জানতে পারবো যে খুব মানে এখন তো ধরেন মশা কামড়াবে, রাস্তা গার্বেজ হয়ে দুর্গন্ধযুক্ত হয়েছে, নিশ্চয়ই এটা তো এই দায়িত্বটা এখন কে পালন করবে? আপনি দেখেন এতগুলো আসিফ মাহমুদকে যখন দায়িত্ব দেওয়া হলো, এই আপনাদের আমলে তো তাকে এতগুলো মন্ত্রণালয় দেওয়ার পর তারপর কিন্তু সিটি কর্পোরেশনের দক্ষিণের দায়িত্ব ওনার কাছে ছিল। তো ওই তুলনায় এই যে এখন সালাম ভাইকে দক্ষিণে দেওয়া হয়েছে, নিশ্চয় উনি এখন ডেপুটি মেয়রও ওনার অভিজ্ঞতা আমাদের ছিলেন। আমার একটাই কথা, যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তাদেরকে নিশ্চয়ই একটা টাইম ফ্রেমের মধ্যে বেঁধে দেওয়া হয়েছে, কারণ এই সময়টা এখন যে করণীয় কাজগুলো এগুলো তারা সুচারুভাবে করলো কিনা, সততার সহিত করলো কিনা, এবং তাদেরকে খুব দল যাকে পরবর্তী নির্বাচন হবে সেটা অচিরেই, সেটা নিশ্চয়ই আমাদের টাইমটা আমরা জানতে পারবো। সুতরাং একটু অপেক্ষা করতে হবে। মাত্র তারা তো বসলো, এখন দেখেন চাকরির ক্ষেত্রে আমরা না রতন ভাই, আমি সেটাই বলছি যে মানে আমরা কিন্তু আপনার সঙ্গে আমি একমত, আমার সঙ্গে ইনফ্যাক্ট আপনি একমত। আমরা সেটাই বলছি যে আপনি তো একজন নির্বাচিত জনপ্রতিনিধি, একজন নাগরিক হিসেবে আমরা প্রত্যাশা করি একটা টাইম থাকবে। জি জি, না এটা আপনার নিশ্চয়ই, এটা তো বললাম যে উপরন্ত একটা টাইমের জন্য দেওয়া হয়নি। এখন দেখেন যাদেরকে দেওয়া হয়েছে তারা কম্পিটেন্ট কিনা, তাদের দেখেন এখন চাকরির ক্ষেত্রে সবসময় বলি কি 5 বছরের অভিজ্ঞতা, 10 বছরের অভিজ্ঞতা। তো যে মানুষের চাকরি পেল না তার অভিজ্ঞতা কোথা থেকে হলো? আমি মনে করি হোপ ফর দ্য বেস্ট, যাদেরকে দেওয়া হয়েছে তাদের কাজের না দিকে মানে ফলো আগে করে। আসলে আমরা দেখতাম যখন প্রশাসক নিয়োগ হতো তখন আসলে সময়সীমাটা বলে দেওয়া হতো যে তারা এতদিনের জন্য নিয়োগপ্রাপ্ত হবেন এবং এর মধ্যে নির্বাচনটি হয়ে যাবে, নতুন মেয়র আসবেন দায়িত্বগুলো নেওয়ার জন্য। আজকে যে মন্ত্রণালয় এই দায়িত্বগুলো দিল তারা কিন্তু দেখেন এখন কিন্তু খুব মানে অল্প টাইমের মধ্যে অনেক কিছু ডিসিশন নেওয়া হচ্ছে। আপনারা খুব অচিরে আমার মনে হয় আপনারা দেখবেন যে একটা সময় বেঁধে দিবে, এবং এই সময় বেঁধে দেওয়ার কারণে কিন্তু আজকে কিন্তু 112 জন নির্বাচন কর্মকর্তা কিন্তু রদবদল করা হয়েছে। এটা কিন্তু আগামী দিনের এই যে লোকাল গভর্নমেন্টের ইলেকশন গুলো হবে এই কারণে কিন্তু একটু কিন্তু এখানে তো মানে একটা সাফল হলো। আমার মনে হয় যে ফয়েজ ভাই আমরা সবাই আশা করবো, কারণ ভালো আশা না করলে আমরা ভালো কিছু পাবো না। এখন থেকে যদি কাজের শুরুতে আমরা নেগেটিভলি সবকিছু আমরা যদি উপস্থাপন করি তাহলে কিন্তু আমরা এগোতে পারবো না। আমার মনে হয় না আমি তো সেটা বলছি, আমি কিন্তু নেগেটিভ বলছি না রতন ভাই, আমিও সেটা বলছি যে আমাদের অন্যায্য কোনো সমালোচনা করা উচিত হবে না এখনই। অফকোর্স সমালোচনা, আমি তাদের কাজকে সমালোচনা করব। তাদের যদি এখানে যদি ইন্টিগ্রিটির অভাব হয়, অদক্ষতার অভাব হয়, এবং তারা যদি এখানে দুর্নীতির আশ্রয় নেয় তখন, এবং এটা যদি অফুরন্ত সময়ের জন্য হয়, দেন আমরা তাদেরকে আমরা বলবো যে না এখন আর এনাফি দ্বারা তাদেরকে এখন একটা নির্বাচনের মাধ্যমে সেটা করা হবে। মানে মুশকিল হচ্ছে রতন ভাই এই প্রসঙ্গটা আমি যে কারণে তুললাম, আমাদের একটা খুবই বিটার এক্সপেরিয়েন্স হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট যখন ফর্ম হয়, আমাদের সবার মনে আছে, এটা তো একদম নিকট অতীত, সেই সময় এই সরকার কতদিন দায়িত্ব পালন করবে এ বিষয়টা পরিষ্কার হয়নি। এর ফলে কিন্তু নানান জটিলতা, ইভেন ইলেকশনের আগের দিন পর্যন্ত নানান জনের মনে সন্দেহ সংশয় ছিল ইলেকশন হবে কিনা। আমি সেই অভিজ্ঞতা থেকে বলছি যে এই ধরনের অ্যাপয়েন্টমেন্টগুলি যখন হয় তখন যদি অ্যাটলিস্ট ধরেন ফর এক্সাম্পল আপনি 3 মাসের জন্য একজন প্রশাসক নিয়োগ করেন, যদি বাই এনি চান্স এর মধ্যে ইলেকশনটা করা সম্ভব না হয় তাহলে আপনি আরো 3 মাস এক্সটেন্ড করেন, সেই সুযোগ আছে। বাট কোনো কিছু এভাবে ওপেন রাখলে নাগরিকদের মধ্যে, আপনি তো বুঝতে পারেন যে আপনি জনপ্রতিনিধি, মানুষ অ্যাকাউন্টেবিলিটির সবচেয়ে বড় জায়গা মানুষ, নাগরিক। না দেখেন কোন দলীয় সরকার এই প্রশাসক নিয়োগ করে এভাবে লোকাল গভর্নমেন্ট চালাবে না, এটা আপনি নিজের দায়িত্বে ছিলেন। আপনি এটাকে আমি মেকশিওর করলাম যে দেখবেন খুব অচিরে এই জন্য একটা অ্যানাউন্সমেন্ট চলে আসবে। তো ওই দিনটা আমরা আশা করি, সেটাই আমরা আশা করি। এটার মধ্যে আমাদের লোকাল গভর্নমেন্ট নিশ্চয়ই, এবং সেই নির্বাচনটি ভালো হবে। যদি এর মধ্যে ঢাকা দক্ষিণ নিয়ে বেশ আলোচনা শুরু হয়ে গেছে বিভিন্ন গণমাধ্যমগুলোতে, কারা কারা আসলে হতে পারেন সম্ভাব্য মেয়র প্রার্থী, সেটি নিয়েও হয়তো আমরা আলোচনা করব। শাহেদ শিখার তারিক, এই প্রসঙ্গটি আসলে এখানেই শেষ করতে চাই। বিরোধী দল যেহেতু আপনারা সরকারকে কিভাবে সহযোগিতা করবেন এই প্রশাসক নিয়োগের ক্ষেত্রে, অথবা যখন সামনের দিনগুলোতে আমরা জানতে পারবো সিটি নির্বাচন হতে যাচ্ছে তখন? আমরা সবসময় ইতিবাচক থাকতে চাই। আমরা দেশের কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য যা করা দরকার আমরা তাই করব। এবং আমরা চাই যে একটি সরকার নতুন ভাবে ক্ষমতায় এসেছে, শুরুতেই তাদেরকে আমরা তাদের বিরোধিতা শুরু করে দিতে চাই না, অন্ধ বিরোধিতা করতে চাই না। আমরা চাই তারা যে সমস্ত প্রতিশ্রুতি জনগণের কাছে দিয়েছেন সেই প্রতিশ্রুতিগুলি তারা যদি পূরণ করেন আমরা অবশ্যই তাদের সহযোগী হিসেবে থাকবো। কিন্তু যদি দেশ এবং জনগণের বিরুদ্ধে কোনো পদক্ষেপ তারা গ্রহণ করেন তাহলে স্বাভাবিকভাবেই দেশের মানুষের পক্ষ হয়ে আমরা আমাদের ভয়েসকে রেজ করব ইনশাআল্লাহ। আর যেহেতু মাত্র অল্প কয়েকদিন এই দলটি ক্ষমতায় এসেছে, এখনই তাদের ব্যাপারে
কোনো সিদ্ধান্তে আমরা উপনীত হতে চাই না। আমরা চাই তারা সফল হন, তারা দেশের মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণে তারা কার্যকর উদ্যোগ গ্রহণ করুন এবং বিগত যে শাসন আমল সেটা থেকে তারা মানে শিক্ষা গ্রহণ করুন যে জনগণের বিরুদ্ধে, জনগণের সেন্টিমেন্টের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করলে জনগণ সেটা স্বাভাবিকভাবে নেয় না এবং তখন প্রতিরোধ শুরু হয়। অতএব আমি আশা করব যে নতুন যে সরকার ক্ষমতায় এসেছে তারা এই বিষয়টি মাথায় রেখে গণ আন্দোলনের আকাঙ্ক্ষাকে তারা ধারণ করে তারা সামনের দিনগুলোতে সরকার পরিচালনা সেটা করবে। সবাই আমরা প্রত্যাশা যথাসাধ্য করছেন, আপনারাও ইতিবাচক যেভাবে ক্ষেত্রে আমরা আপনারা যেভাবে সহযোগিতা করব। প্রত্যাশা করছেন, সাধারণ মানুষও প্রত্যাশা করে সরকার এবং একসাথে সংসদ সেভাবেই কার্যকর হবে। ফয়েজ আহমেদ, সংসদে এবার ছায়া মন্ত্রিসভা হবে এরকম একটি কথা। ছায়া মন্ত্রিসভা বেসিক্যালি তার সংসদের ভিতরে হয় না। ওয়েস্টে যদি আমরা দেখি যে অপোজিশন যারা থাকে তারা, এটা খুবই আইডিয়াল প্র্যাকটিস যদি হয়। দেখুন আমাদের এখানে তো অনেক কিছুর অ্যাকাউন্টেবিলিটির জায়গায় আমরা খুবই দুঃখজনক কিছু ব্যাপার আছে। এবারের নির্বাচনে ধরুন এই আমার রতন ভাই নির্বাচনে নির্বাচিত হয়েছেন, তারেক ভাই নির্বাচিত হতে পারেননি, ওনারা সবাই তো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। দেখুন একটি দলও তাদের ইশতেহার দেওয়ার সময় বলেনি যে বিরোধী দলে গেলে আমরা কি করব। সো আমার কাছে আপনার কমিটমেন্ট কি? ধরুন আমি তারেক ভাইকে ভোট দিলাম, উনি জিততে পারলেন না, উনি বিরোধী দলে ক্ষমতায় যেতে পারলেন না, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যেতে পারলেন না, উনি তো যারা পরিচালনা করবে তাদেরকে অ্যাকাউন্টেবল করবেন। সো আমার ভোটটা যে আমি উনাকে দিলাম, আমি কি দায়িত্বের কারণে দিলাম? আমাদের এখানে মানুষের মধ্যে একটা প্রবণতা থাকে না যে এমন প্রার্থীকে ভোট দিব না যে হেরে যাবে, মানে হেরে যাওয়া দলের কেউ হতে চায় না। এই প্রবণতার অন্যতম একটা কারণ হচ্ছে আমরা কখনোই বিরোধী দলকে ওই ভূমিকায় দেখি না, যে এই ভূমিকায় থাকলে পরে মানুষ মনে করে আমার ভোটে পাওয়া যদি বিরোধী দলই হয় সে আমার রাষ্ট্র গঠনে ভূমিকা রাখবে। সুতরাং রাজনৈতিক দলগুলিতে এই জায়গায় বিরোধী দলের কি ভূমিকা থাকবে নির্বাচনী ইশতেহারে বলেননি। এখন যেহেতু পার্টিকুলারলি বিরোধী দল তৈরি হয়েছে, আমার মনে হয় তাদের দিক থেকে পরিষ্কার এজেন্ডা আসা উচিত যে বিরোধী দল হিসেবে তারা কি ধরনের দায়িত্ব পালন করবেন ইনসাইড দ্য হাউস, মানে পার্লামেন্টে এবং পার্লামেন্টের বাইরে। ইন দ্য মিন টাইম বিরোধী দল থেকে একটা ছায়া মন্ত্রিসভার বিষয়ে আলাপ আলোচনা হয়েছে, দ্যাট ইজ ভেরি ফাইন। আমি এটা খুব পজিটিভলি দেখি। এটা যদি হয় তাহলে আমাদের দেশের বাস্তবতায় অনেস্টলি বলি, আনফর্চুনেটলি এটা অনেকের খারাপ লাগতে পারে, সত্য আমাদের মধ্যে প্রচুর মানুষ খুব গ্রিডি। আমরা যারা পাওয়ারের সঙ্গে থাকি, পাওয়ারের কাছাকাছি থাকি, পাওয়ারের আত্মীয় স্বজন হয়ে থাকি, যেই পর্যায়ে মানুষ যতটুকু রিচ করতে পারে, মানুষের মধ্যে লোভটা ভয়ঙ্কর মাত্রায়। এই লোভের কারণে আমাদের যারা নির্বাচিত জনপ্রতিনিধি হয়ে আসেন ওনারা খুব চ্যালেঞ্জ ফেস করতে হয়। ওনাকে তো অ্যাট দ্য সেম টাইম তার মানুষকে ডিল করতে হয়। এটা খুবই টাফ জব। যে মনে করে আরে আমি ভোট দিয়ে ওনাকে নির্বাচিত করেছি, আমার এই কাজটা করে দিবে না, একবারও বিবেচনা করে না যে মানুষের কাছ থেকে আমি এই জিনিসটা চাচ্ছি, উনি এই কাজটা আমাকে দেওয়ার জন্য এলিজেবল মানুষ না, উনার আইনানুগভাবে এই ক্ষমতা নেই, কিন্তু চেয়ে বসে। এই চাপের ফলে অনেক কিছুই করা সম্ভব হয় না। এই সমস্ত বিবেচনায় আমাদের অপোজিশন যদি খুব স্ট্রং হয়, রুলিং পার্টির উপরে যদি প্রতিনিয়ত অবজার্ভ করে, চোখ রাখে, সুপারভিশনের মধ্যে রাখে, তাহলে আমি মনে করি এটা দারুণ একটা ব্যাপার ঘটবে। তাহলে কিন্তু এই আমাদের রুলিং পার্টিতে যারা মন্ত্রী হবেন, এমপি হবেন, ওনারা বলতে পারেন ভাই দেখেন চাইলেই কিছু করা যাবে না, অপোজিশন কিন্তু আমার উপর একজন লোক বসায় দিচ্ছে, সে আমাকে প্রতিনিয়ত ওয়াচ করে। সুতরাং এগুলি আমাদের আলটিমেট ডেমোক্রেসির জন্য, গভর্নেন্সের জন্য খুব ইতিবাচক হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আজকে তিনি জানিয়েছেন দুটি বিষয়, আসলে তিনি গণমাধ্যমের সাথে কথা বলেছেন। সেটি হচ্ছে যে আওয়ামী লীগ সরকারের সময় যেসব অস্ত্র লাইসেন্স দেওয়া হয়েছিল সেগুলো পর্যালোচনা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ভেরিফিকেশন করবেন তারা যথাযথ হয়েছে কিনা, এবং এটি খুব তাড়াতাড়ি তারা করবেন। এবং লাইসেন্সধারী কারা তাদেরও আসলে বলা যায় উপযুক্ত, তারা লাইসেন্স পাওয়ার জন্য যোগ্য কিনা সেটিও আইন অনুযায়ী তারা হচ্ছে বিচার বিশ্লেষণ করবেন। জানতে চাই ফয়েজ আহমেদ, সেটি হচ্ছে যে এই লাইসেন্স অবৈধ অস্ত্র উদ্ধারের যে একটি প্রক্রিয়া আমরা নির্বাচনের আগে দেখেছিলাম, বা যখন ওই সময় গণঅভ্যুত্থানের সময় বারবারই বলা হয়েছিল, যখন তখনকার স্বরাষ্ট্র উপদেষ্টা দায়িত্ব নিয়েছেন, তখন তিনি বলেছেন যে যেসব বৈধ অস্ত্র আছে বিভিন্ন জায়গায় সেটি উদ্ধারের প্রক্রিয়া চলছে বা কিছু করাও গেছে। এখন বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী যখন বলছেন যে আওয়ামী লীগ আমলের এই অস্ত্রের লাইসেন্স পর্যালোচনার বিষয়ে তারা সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, সেখানে কি মনে হচ্ছে যে এই অস্ত্রগুলোকে অন্তর্ভুক্ত হবে নাকি আওয়ামী লীগের আমলের সেই অস্ত্রগুলোই আসলে? না দেখুন, আমি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য পুরোটাই মোটামুটি আমি দেখেছি। উনি দুটো বিষয় নিয়ে পার্টিকুলারলি কথা বলেছেন, আর অনেক বিষয় ছিল কিন্তু দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। একটা হচ্ছে অস্ত্রের বিষয়, যেটা আপনি তুললেন প্রসঙ্গ, যে হ্যাঁ এমনিতে ইন্টারিম গভর্নমেন্ট আসার পরপরই যেটা করা হয়েছে যে সকল বৈধ অস্ত্রের জমা দেওয়ার জন্য একটা কল করা হয়েছিল। সেই অস্ত্রগুলি যেগুলি জমা হয়েছে সেগুলি তো হয়েছেই, আর যেগুলি হয়নি সেগুলি লাইসেন্স ইন দ্য মিন টাইম সেগুলি সাসপেন্ড করে দেওয়া হয়েছে, সেগুলি অটোমেটিক্যালি ইললিগাল হয়ে গেছে। তার মধ্যে সেগুলি নিয়ে এবং থানা থেকে লুট হওয়া অস্ত্র নিয়ে
যা লুট হয়েছিল পরিসংখ্যান অনুযায়ী তার 60% মতো রিকভারি ইতিমধ্যে হয়েছে। এখন বিষয় হচ্ছে হ্যাঁ, যে এই যে যাকে তাকে প্রয়োজনে অপ্রয়োজনে শুধুমাত্র রাজনৈতিক ঘনিষ্ঠতার ফলে যে অস্ত্রের লাইসেন্সগুলি দিয়েছে, এগুলি একটা রিভিউ হওয়া দরকার। এটা খুব ভালো ডিসিশন। স্বরাষ্ট্রমন্ত্রী আরেকটা বিষয় খুব উল্লেখ করেছেন এবং সেটা খুব গুরুত্বপূর্ণ, সেখানে দেখার বেশ কিছু বিষয় আছে আমার কাছে মনে হয়। উনি বলেছেন যে রাস্তায় মব করে দাবি আদায়ের দিন শেষ। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে কিন্তু এরকম কঠিন বার্তা প্রত্যাশা করি, এটা সত্য। রাস্তায় আন্দোলনের যেই ইতিহাস সম্ভবত রেকর্ড করেছে সারা দুনিয়ায়, যে 18 মাসের একটা সরকার 2000-এর বেশি রাস্তায় আন্দোলন দেখেছে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে। এই দাবি দেওয়ার আন্দোলনগুলি কিন্তু সব যে অন্যায্য ছিল তা নয়। আমরা তখনই বলতাম সব দাবি অন্যায্য নয়, হয়তো সময়টা সঠিক নয়। এর মধ্যে অনেক ষড়যন্ত্র ছিল, ষড়যন্ত্র করে আন্দোলন করে সরকারকে আনস্টেবল করার জন্য, অস্থির করার জন্য প্রচেষ্টা ছিল। কিন্তু এর মধ্যে অনেক অনেক দাবি ছিল যে দাবিগুলি খুবই ন্যায্য। শিক্ষকদের দাবি, এর দাবি, ওর দাবি, নানান শ্রেণী পেশার মানুষের দাবি। এর কারণটা কি ছিল? কারণ হচ্ছে এর আগে 17 বছর তো মানুষ তার ন্যায্য দাবি নিয়ে কখনো কথা বলতে পারেনি। একটা ভয়ঙ্কর ভয়ের পরিবেশ ছিল। আমি এখনো চাই যে এটা একটা সিস্টেমের মধ্যে আসুক, কিন্তু কোনোভাবেই ওই ভয়ের পরিবেশটা যেন মানুষের মধ্যে না ফিরে আসে, সে তার দাবি দেওয়া নিয়ে কথা বলতে পারবে না। আমাদের এখানে একটা বড় দুর্বলতা আছে, মানুষের মধ্যে মানুষ মনেই করে যে তার দাবি আদায়ের অন্যতম সুযোগ হচ্ছে পথঘাট আটকে দেয়া, মানুষকে জিম্মি করা এর মধ্যে দিয়ে। সুতরাং ওইটা বন্ধ করতে হলে সরকারকে কিছু মেকানিজমের মধ্য দিয়ে যেতে হবে। আমি মনে করি সরকারের একটা সক্রিয় ব্যবস্থাপনা থাকা প্রয়োজন, এবং সেটা প্রয়োজনে প্রাইম মিনিস্টার অফিসের অধীনেই থাকা প্রয়োজন, যে নাগরিকদের যে বিভিন্ন পর্যায়ে, শুধু ঢাকায় নয়, সারা দেশের বিভিন্ন পর্যায়ে যে সমস্ত দাবি দেওয়ার বিষয়গুলি আসবে, কখনোই রাস্তা আটকে দিবে না মানুষ যদি দেখে যে মানুষ দাবি দেওয়ার জন্য আপনার নির্দিষ্ট জায়গা দিচ্ছেন এবং সেগুলিকে ইমিডিয়েটলি অ্যাড্রেস করছেন, সেগুলির ক্ষেত্রে প্রয়োজনীয় গণশুনানি করছেন, আপনি ফোকাল পয়েন্ট ঠিক করে দিচ্ছেন। একটা শ্রেণী পেশার মানুষ যখন দাবি নিয়ে আসে, সেই দাবি যে কোনো পার্টিকুলার জায়গায় দিয়ে দিলেন, সেখান থেকে ধরুন সোহরাওয়ার্দী উদ্যান, আপনি বলে দিলেন এখানে দাবি করেন। ভাই, এই দেশের মানুষকে আপনি সোহরাওয়ার্দী উদ্যানে দাবি করতে আহ্বান জানালেন, সে সোহরাওয়ার্দী উদ্যানে গেল, দাবি করলো, আর কিছুই হলো না। সরকারেরও কোনো চিন্তা নাই, কারণ সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে করছে, পথঘাট আটকায় নেই। তাহলে আপনাকে করতে হবে সোহরাওয়ার্দী উদ্যানে সেল করতে হবে। মানে ফর এক্সাম্পল আমি সোহরাওয়ার্দী উদ্যান বললাম, সেল করতে হবে, যে যারা দাবি করতে আসছে সে তার দাবি আদায় ওখানে মিছিল করবে, মিটিং করবে, সমাবেশ করবে এবং তার দাবিগুলি দিয়ে যাবে। সেগুলি নিয়ে প্রতিনিধির সঙ্গে প্রাইম মিনিস্টার অফিস হতে পারে, হোম মিনিস্ট্রি হতে পারে, বা নতুন একটা সেল গঠন হতে পারে, এগুলি নিয়ে সমন্বয় করবে, তাদের সঙ্গে শুনানি হবে, কনসার্ন যে ডিপার্টমেন্টগুলি আছে তাদের সঙ্গে বসে এটা সলিউশন, যখন সে 5টা কেসে দেখবে যে সলিউশন হয়, যা দাবি করেছিলাম তার 10% আদায় হয়েছে, তখন কিন্তু মানুষ রাস্তায় গাড়ি আটকাবে না। এটা তরিকা আপনাকে বের করে দিতে হবে। অবশ্যই। আদরে যেটা বিপজ্জনক। কামরুজ্জামান রতন, এই বিষয়টি আসলে আমরাও একটু জানতে চাই, সরকারি দলের যেহেতু আপনি প্রতিনিধিত্ব করছেন, যে মানুষ কি তাহলে তার নিজের চাহিদার কথা, নিজের দাবির কথা আর বলবে না? অবশ্যই বলতে গেলেই কি সেটা মব হয়ে যাবে কিনা? না, মব জিনিসটা কিন্তু আমরা কি দেখতেছি, মব যে কালচারটা হয়েছে সেটা, ধরুন আমি একজনকে অপছন্দ করি, অনেক ব্যক্তিগত রেশারেশি থেকেও কিন্তু আমি অন্য কোনো সুযোগে পাইনি। এই যে গণ অভ্যুত্থানের পরে মব সৃষ্টির মাধ্যমে আমি আমার ব্যক্তিগত যে আমার খেয়াল খুশির যে কাজটা আমি সেটা করে ফেলেছি। মব বলতে আমরা ওটাকে বুঝি। এখন বয়স যে দাবিটার কথা বললো, যে কোনো আঙ্গিকে যে কোনো শ্রেণী পেশার মানুষের দাবি থাকতেই পারে, কিন্তু সেটা রোড ব্লকেট করে সেটা যেন না হয়, এবং এমন ভাবে যেন না হয় যেটা যে কোনো একটা জায়গায় ঠিক করবে, এবং তাদের যে দাবিটা কতটুকু যৌক্তিক এবং বাস্তবসম্মত এবং সময়োপযোগী, এইগুলো বিচার বিশ্লেষণের জন্য প্রধানমন্ত্রী দপ্তর হতে পারে, বা এটি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বললেন, ওনার মাধ্যমে একটা সেল গঠন করে যে হ্যাঁ তোমাদের দাবিগুলো যে যৌক্তিক হয়, তাদের এই দাবিটা রাস্তা বন্ধ করে। কিন্তু বিভিন্ন সময় যেসব অভিজ্ঞতা হয় সাধারণ মানুষের, এই যে শ্রেণী পেশার মানুষের দাবি দেওয়ার ক্ষেত্রে, যে তারা দাবি দেওয়া করেন, রাস্তাঘাট আটকান, সবই ঠিক, কিন্তু যখন তারা একটি স্মারকলিপি নিয়ে 5 জন 10 জন যেতে চান সেই সংশ্লিষ্ট মন্ত্রণালয় হোক, সংশ্লিষ্ট বিভাগে, তখন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে আটকে দেন, এবং সেটা যখন খুব বেশি মারমুখী হয় তখন আমরা দেখেছি যে এক ধরনের উত্তপ্ত অবস্থা তৈরি হয়। আমি যদি নির্দিষ্ট একটি জায়গা সেখানে করে দেই, সেখান থেকে আমি এরকম কোন এক্সাম্পল আমার কাছে জানেন যেখানে 6 জন প্রতিনিধি যাবে আর 600 প্রতিনিধি, দুইটা কিন্তু মানে এখানে ফারাক থেকে গেল। 600 মানুষ ঠিক আছে সোহরাওয়ার্দী উদ্যানে হলো, তাদের প্রতিনিধি 6 জন যখন যাবে, নিশ্চয়ই পুলিশ তখন তাদেরকে আটকাবে না। এইভাবে আমাদের কিন্তু সংস্কার, কিন্তু সব জায়গাতে এইটাও কিন্তু সংস্কার হতে পারে, এবং এইটা আমাদের একটা বাস্তবতা নিরিখে এটা যদি আমাদের একটা নতুন সংস্কারের মাধ্যমে এই চিন্তা চেতনার মধ্যে থেকে যদি আমাদের দাবি দেওয়া গুলো যদি রাস্তাকে বন্ধ না করে
সংশ্লিষ্ট মন্ত্রণালয় কনসার্ন জায়গায় যদি এটা যদি পেশ করা হয়, তখন যদি এটা বিবেচনার যদি সুযোগ থেকে যায়, তখন মনে হয় আমার এই ব্যাপার নিয়ে রাস্তাঘাটে ব্লক আপ করা উচিত না। আচ্ছা, মানে এখানে বিষয়টা হচ্ছে রাস্তা আটকে দেওয়ার ব্যাপারে আপনি যদি আইনের কঠোর প্রয়োগও করতে চান, তখন আপনি মানুষের সাপোর্ট পাবেন, এটা লেজিটিমেট হবে যখন আপনি আসলেই মানুষের দাবি আদায়ের জন্য একটা সুনির্দিষ্ট প্রসেসকে ওপেন করবেন। আমি বলছি যে ইমিডিয়েটলি সেই প্রসেসটা ওপেন করতে হবে। শাহেদ সিফাত তারেক, ওকে, আপনার এই প্রস্তাবনা নিশ্চয়ই আমার গভর্নমেন্ট তার যে উইংস গুলো আছে যারা টকশোকে মানে এটাকে মানে স্টোর করে এটা পরবর্তী বিবেচনা নিয়ে আসে, আমরা চাই যে আমাদের আলোচনাটা ফলপ্রসূ হোক। এখন ফয়েজ ভাই আপনার আরেকটা ব্যাপারে আমি একটু এক মিনিটের মধ্যে আমি শেষ করব। দেখেন, আপনি মানুষের মধ্যে থেকে আপনি কি চেয়েছেন? আপনি চেয়েছেন যে সৎ এবং এখানে মানে এমন নেতৃত্ব তৈরি হোক সাবঅর্ডিনেট জানা, তারা যেন সৎ হয়। আমি সাবঅর্ডিনেট আমার অফিসিয়াল 5 জনকে আমি কখন আমি তাদেরকে সৎ দেখবো যদি আমি সৎ হই। যে দেশের গভর্নমেন্ট বলা হয় যে আমার চাকর 400 কোটি টাকা নিয়ে গেছে, কারণ চাকর তো জানে ওর মালিক কত হাজার কোটি টাকা নিয়েছে। আমার মনে হয় আমরা যারা দায়িত্বে থাকবো, আমরা যেখানে ওই দায়িত্ব থেকে আমি সৎ হবো এবং আমার যারা অধীনস্থ যারা থাকবে তারা দেখবে যে না বসই তো সৎ, সুতরাং এখানে আমার হাঙ্গি পাঙ্গি করার সুযোগ নেই। আমার মনে হয় আমি ব্যক্তিগত সৎ হবো এবং আমি সতের উপদেশ দেবো। রাইট। আমি একটা কথা বলি, আমরা দায়িত্ব নেওয়ার পরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রায় 2,500 শিক্ষা প্রতিষ্ঠানে অলমোস্ট প্রায় বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু এক ধরনের বিশৃঙ্খল অবস্থা ছিল। এখন মবের যে সংজ্ঞা, সেই সংজ্ঞাতে মব হলো যে হিডেন পপুলেশন, যারা একটা আনরুলি হিডেন পপুলেশন, যেখানে আইডেন্টিটি অনেকটা হিডেন থাকে। কিন্তু এখানে দেখবেন আপনি যারা আন্দোলন করতে আসে তাদের সবার আইডেন্টিটি চেনা যায় অথবা বোঝা যায়। কিন্তু মূল বিষয়টা যেটা হয়েছে, আজকেও আমার ইউনিভার্সিটিতে একটু ঝামেলা হয়েছে, এখন দেখা গেছে যে ওইটা অভ্যাসে পরিণত হয়েছে। ছেলেমেয়েরা আসছে যে দাবি নিয়ে যে তাদের ফি কমানো দরকার, ফি কমাইতে গিয়ে তারা আমার রোড ব্লক করে দিয়েছে, মানে আমি যাতে ঢুকতে না পারি এরকম একটা ব্যবস্থা করেছে। পরবর্তীতে তো এই যে বিষয়টা, এই যে অভ্যাসে পরিণত হওয়া, গত এই 1-1.5 বছরের যে একটা অভ্যাসে পরিণত হওয়া, সেই জায়গাটা থেকে বের করে আনতে হবে। এবং সেই জায়গাটা থেকে বের করে আনতে গেলে ওই আইনের শাসন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কঠোর নির্দেশনা এবং আন্দোলন কিভাবে করতে হয়, মব কোনটা এবং আনরুলি পপুলেশন কোনটা, এবং উদ্দেশ্য প্রণোদিত ভাবে কে কি কোন ধরনের এই যে বিশৃঙ্খলা তৈরি করতে চাচ্ছে সেই বিষয়গুলো। এবং রাস্তাঘাট হাইওয়ে বন্ধ করে দেওয়া, এটা কিন্তু সাংঘাতিক ধরনের একটা খারাপ বিষয়। আপনি শাহবাগ বন্ধ করে দিলেন, একদম পুরা ঢাকা শহর জাম হয়ে গেল। তো এটা করে আপনি কি অর্জন করতে চাচ্ছেন? আপনি কি এই যে কোনো দাবি আদায় করার জন্য অথবা যে কোনো কনফ্লিক্ট অথবা দ্বন্দ্ব নিরসনের জন্য একটা মডেল আছে। আপনাকে প্রথমে আলোচনার মাধ্যমে যেতে হবে, ডিসকাশন হবে, তারপরে নেগোসিয়েশন হবে। সবগুলা পথ যদি আপনার শেষ হয়ে যায় তাহলে আপনি বল প্রয়োগ করতে পারেন, অথবা আপনি মব তৈরি করতে পারেন, অথবা বল প্রয়োগ করতে পারেন। সমস্ত পয়েন্টগুলোকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তো এই আচরণটা করেন। একই সাথে রাজনৈতিক দলও নানা ইস্যুতে আমরা দেখেছি যে তারাও আন্দোলন করেন। শাহেদ সিফাত তারেক, রাজনৈতিক দলগুলো তাহলে কি করবে? সে একই রকম অন্যান্য শ্রেণী পেশার মানুষের মতো নির্দিষ্ট কোনো জায়গায় গিয়ে তারা আন্দোলন করবে, আলোচনা করবে? শাহেদ সিফাত তারেক, যে বিষয়ে আলোচনাটা হচ্ছে, আমি একটু পেছন থেকে আসি, যে অস্ত্রের লাইসেন্স গুলিকে পুনর্মূল্যায়ন করা হবে, এটা ভালো উদ্যোগ, এটাকে নিন্দা করার কিছু নেই, এটা করতেই পারে। তবে অবৈধ অস্ত্র এখনো প্রচুর পরিমাণে দেশের ছড়িয়ে ছিটিয়ে আছে, এগুলিকে দ্রুত উদ্ধার করা দরকার। এবং পার্বত্য চট্টগ্রামে যে অস্ত্রের ঝনঝনানি চলছে, এইটা যত তাড়াতাড়ি সম্ভব এই জায়গায় সরকারকে সফল হতে হবে। যদি সরকার এখানে ব্যর্থতার পরিচয় দেয় তাহলে এটা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকির কারণ হবে। এই বিষয়ে সরকার খুব পদক্ষেপ গ্রহণ করবে এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে বলে আমি আশা করি। এবার আসি রাস্তা বন্ধের বা মব করে এটার ব্যাপারে। এখানে একটা বাংলায় একটা কথা আছে, আপনি আচরি ধর্ম পরের শেখাও। আমি প্রথমে আমাদের কামরুজ্জামান রতন ভাই অত্যন্ত ভালো মানুষ এবং তার দলের প্রতি আমি আহ্বান জানাবো, নয়াপল্টনে আপনাদের সমাবেশগুলি আপনারা আগে বন্ধ করে দিন। কারণ হচ্ছে রাজধানীর এই গুরুত্বপূর্ণ জায়গাতে আপনাদের যখন বারবার সমাবেশ হয়, এই এলাকার মানুষ প্রচন্ড সাফার করে। আপনারা আগে বিরোধী দলে ছিলেন, এখন সরকারি দলে আছেন।
আপনারা আপনাদের বড় বড় ব্যানার ফেস্টুন নয়াপল্টনের বিভিন্ন অফিসগুলি, বাণিজ্যিক অফিসগুলিকে ঢেকে দেওয়া হয়েছে। এই সমস্ত লোকেরা লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করে এখানে ব্যবসা করতে আসে, তাদের নিজস্ব সাইনবোর্ড যেটা প্রদর্শিত হয় না, সেখানে বড় বড় বিলবোর্ড দিয়ে সেগুলিকে ঢেকে দেওয়া হয়েছে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। যখন বিএনপি এই উদ্যোগ গ্রহণ করবে যে আমরা নিজেরা এই পথ থেকে সরে এসছি, তখন জনগণ কিন্তু এবং আমাদের ফয়েজ আহমদ ভাই যে কথাটা চমৎকার বলেছেন, আমিও এটা মনে করি, সরকার যদি একটা সুনির্দিষ্ট জায়গা করে, সেখানে যদি সংবাদ মাধ্যম একত্রিত থাকে, সেখানে কেউ তার আপত্তি উত্থাপন বা বক্তব্য উত্থাপনের সাথে সাথে সেটা যদি সরকার অ্যাড্রেস করে এবং সেটার ব্যাপারে খুব দ্রুততম সময়ের মধ্যে সেটার ব্যাপারে তাদের পদক্ষেপ জানায় এবং তাদের বক্তব্য জানায়, তাহলে রাস্তার আন্দোলন অনেকটা মানে আমরা যেটা চাচ্ছি সেই দিকে ফিরে যেতে পারে। আর যদি এটার মাধ্যমে বিরোধী কণ্ঠকে অবরুদ্ধ করার যদি কোনো থাকে, তাহলে সেটা কিন্তু বুমেরাং হয়ে যাবে। সরকারের যে নতুন উদ্যোগ, বলা যায় নির্বাচনের যে প্রতিশ্রুতি সেটা হচ্ছে ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড নিয়ে। ফয়েজ আহমেদ, নানা ধরনের এই জনবান্ধব যেসব উদ্যোগ হয়, সাধারণ মানুষ খুব অধীর আগ্রহে অপেক্ষা করে যে যে পরিকল্পনা তারা দিচ্ছে অথবা যেটি প্রতিশ্রুতি দিয়েছে সেরকমই বোধহয় হবে। কিন্তু বিভিন্ন সময় অতীতের আমরা এরকম কার্ড, এরকম উদ্যোগ আমরা দেখেছি যে শেষ পর্যন্ত দলীয়করণ অথবা যে মানুষটার আসলে দরকার সেই মানুষটা পান না, পায় হচ্ছে অন্য কেউ। দেখুন, দলীয়করণে না আমার বড় অঙ্কে কোনো অসুবিধা নেই। এই দেশের মানুষ তো হচ্ছে যে যারা ভোটার, ম্যাক্সিমাম ভোট পেয়ে বিএনপি নির্বাচিত হয়েছে। সো বিএনপি সরকারে আসার পর যখন একটা উদ্যোগ গ্রহণ করে ফ্যামিলি কার্ড, সেক্ষেত্রে খুব ট্রু, আইডিয়ালি আমরা অনেক কিছু বলতে পারি, খুব সত্য হচ্ছে যে এই কার্ডটা যাদের মধ্যে ডিস্ট্রিবিউট করা হবে তাদের মধ্যে সবার আগে দলীয় বিষয়টা প্রায়োরিটি দিবে, অসুবিধা নেই। আমার কাছে দলীয়ই হোক, কিন্তু যিনি পাচ্ছেন তিনি যেন এলিজেবল হন, তারই যেন প্রয়োজন হয়। প্রয়োজনের লোক তো দলের মধ্যেও আছে। সো আপনি যখন প্রয়োজনের লোকের তালিকা করবেন সেখানে যদি দলের লোককে প্রায়োরিটি দেন আমার অসুবিধা নাই। কিন্তু আমরা দেখছি যে আমাদের এখানে যত ধরনের সোশ্যাল সেফটি নেটের আওতায় যে সমস্ত সুবিধাগুলি দেয়া হয়, এগুলির ক্ষেত্রে হচ্ছে বিত্তবান লোকেরা, বিল্ডিং এর মালিক, তাদেরকে হচ্ছে এই ধরনের কার্ড দেওয়া হয়, সেটা যেন না হয়। তার চেয়েও বড় বিষয়, আপনি খুব ইন্টারেস্টিং দেখেন, বিএনপিকে আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি যে ইলেকশন ম্যানিফেস্টোতে এবং ইলেকশনের যে প্রমিসেস ক্যাম্পেইনে যেই কথাটা বলেছে, তার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় যে জিনিসটা মানুষকে অনেক বেশি অ্যাট্রাক্ট করেছে বিএনপির প্রতি, সেটা হচ্ছে ফ্যামিলি কার্ড এবং ফার্মার্স কার্ড। এখন ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড নিয়ে আফটার ইলেকশন, আফটার টেকিং দ্য অফিস, তারা খুব ইমিডিয়েটলি এটাতে উদ্যোগ নিচ্ছে এবং কাজ শুরু করেছে। এটা খুব ইতিবাচক দিক। বাট আমি বলি যে এই যে প্রমিসেস এবং ইলেকশন ম্যানিফেস্টো, এগুলিকে ট্র্যাকিং এবং ট্রেসিং করার বাংলাদেশে কোনো মেকানিজম এখন পর্যন্ত নেই। এগুলিতে ট্র্যাকিং করার, ট্রেসিং করার জন্য ইটসেলফ গভর্নমেন্টে একটা মেকানিজম থাকা উচিত যে আমি ইলেকশনের সময় এই প্রতিশ্রুতি 5 বছরের জন্য দিয়ে এসেছি, 3 মাসে আমি কত দূর করতে পারলাম, এটার একটা রিভিউ হওয়া উচিত। অ্যাট দ্য সেম টাইম মিডিয়া শুধুমাত্র আপনি যখন সরকারের 1 বছর পূর্ণ হবে তখনই একটা প্রতিবেদন করবেন যে সরকারের 1 বছর প্রতিশ্রুতি বাস্তবায়নে কত দূর, এই ধরনের শিরোনাম দিয়ে প্রতিবেদন, প্যাকেজ, ইন্টারভিউ হবে নানান জনের। এখানে সীমাবদ্ধ না থেকে কিছু প্রোগ্রাম থাকা উচিত যে প্রমিসেসগুলিকে ট্র্যাক বা ট্রেস আমরা করতে পারছি কিনা। আমাদের প্রচুর সিভিল সোসাইটি অর্গানাইজেশন আছে, আমাদের এনজিওস আছে যারা পার্টিকুলারলি গভর্নেন্স নিয়ে কাজ করে। গভর্নেন্স নিয়ে কাজ করতে গিয়ে আমরা ওনাকে দেখি আপনি যে সাংবাদিকদের কথা বলছেন, আসলে সেখানে আমরা এর আগে যখন দেখেছি সাংবাদিকদের এত বেশি হচ্ছে, যেটি অনেক সময় আলোচনাও হয়েছে যে সাংবাদিকতা পেশাটা অনেকটা দলের কর্মীর মতো হয়ে গেছে। হ্যাঁ, তারা আসলে আর তখন সাংবাদিক থাকেননি, তারা অনেকটা দলের কর্মীর মতো আচরণ করেছেন বলে এই যে আপনি যে বলেন ট্র্যাকিং করা বা সরকার যে কাজটা করছে সেটা মানে অ্যাকাউন্টেবল করার জন্য আপনার যে ডিউটি, আমার যে ডিউটি, সেটা আমরা আসলে যে পেশায় আছি সেইটা জায়গায় এখন আপনি মনে করেন কিনা এই স্বাধীনতা, এই কারণ যখনই আবার কেউ এর ধরনের কিছু করতে গেছে তখন হচ্ছে নানা ধরনের তাদের উপর আইনি জটিলতা এসেছে। এখন দেখেন মুশকিলটা হচ্ছে কি, সাংবাদিক আসলে দলীয় কর্মী হয়েছে নাকি দলের কর্মী সাংবাদিক সেজে কাজ করছে, সেটা একটা আইডেন্টিফাই করার ব্যাপার আছে। যদি কোনো দল কৌশলগত কারণে এই ডিসিশনে পৌঁছায় যে মিডিয়াকে ডমিনেট করার জন্য, মিডিয়াতে আমার ভয়েসটাকে খুব গুরুত্বপূর্ণ করে তোলার জন্য মিডিয়ার ভিতরে আমার অনেক লোক ঢুকিয়ে দিব, তারা আমার দলকে সার্ভ করবে, এটা হচ্ছে পলিটিক্যাল সাকসেস। অ্যাট দ্য সেম টাইম মিডিয়া যে কাজটা করছে তার অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে, তার নিউজ রুমের ইথিক্স এবং ভ্যালুসগুলিকে মূল্যায়ন করার ক্ষেত্রে, নিজেরা ঠিক থাকার ক্ষেত্রে
এই জায়গাটা বজায় রাখতে পারছি কিনা সেটা হচ্ছে বড় চ্যালেঞ্জ। ধরুন আপনার প্রতিষ্ঠানে আপনি, আমার প্রতিষ্ঠানে আমি, আমাদের তো প্রত্যেকের একটা এডিটোরিয়াল পলিসি আছে, তাই না? আপনি আপনার প্রতিষ্ঠানের এডিটোরিয়াল পলিসিকে যদি আপনি ভায়োলেট করে দিনের পর দিন কাজ করেন, তাহলে যদি আপনার চাকরি থেকেই যায়, তার মানে প্রতিষ্ঠানের বড় ধরনের দুর্বলতা আছে। অতএব প্রতিষ্ঠানের যেই টপ ম্যানেজমেন্ট বা এডিটোরিয়াল পলিসির জায়গা, পলিসি যদি আপনি ঠিকঠাক মেনটেইন করেন, গণমাধ্যম হিসেবে কাজ করেন, জনমানুষের জন্য সাংবাদিকতা করার জন্য আপনি প্রতিষ্ঠান গড়ে তোলেন, তাহলে আপনার প্রতিষ্ঠানে থেকে আপনি কাজ করতে পারবেন না। এখন বিষয় হচ্ছে পলিটিক্যাল পার্টির জন্য আমার মতো আপনার মতো একজন অ্যাক্টিভিস্টের তো কোনো প্রয়োজন নেই। দেখুন, আমি আপনি গিয়ে যদি মিছিল করি তার জন্য, এরকম তার শত শত লোক আছে, বাট আমি আপনি যদি তার ইডিওলজিকে ধারণ করার ফলে যদি ওই বুদ্ধিভিত্তিক জায়গায় কোনো সার্ভিস দিতে পারি, সেটা আমি মনে করি তার জন্য অনেক বেশি ভ্যালুয়েবল। সেটা তার 1000 কর্মী 1500 কর্মী পারবে না। এখন আমাদের এখানে মিক্সড হয়ে যায়। আমাদের সাংবাদিক বন্ধুরা দেখি যে পলিটিক্যাল পার্টি এমপিদের ক্যান্ডিডেটের জন্য মিছিল করতে নেমে যান, এটা ওয়াইজ না। আমরা হয়তো আলোচনা করব কোনো একটা সময় আবার এই বিষয়গুলো নিয়ে। আমরা ফ্যামিলি কার্ডের প্রসঙ্গে যদি আবার ফিরতে চাই, যুক্ত আছেন আমাদের সাথে ডক্টর আমানুল্লাহ, আপনার কাছে তো আসতে চাই। ফ্যামিলি কার্ডে যেটি বলা হচ্ছে যে যারা হতদরিদ্র এবং যারা এখানে নারীদের প্রাধান্য দেওয়া হয়েছে তারাই পাবেন, এবং সেটি 2000-এর মতো এক ধরনের অঙ্কের হিসেবটি যদি হয়, সামনে এটি বাড়বে কিনা সেই বিষয়ে আসলে কোনো পরিকল্পনা আপনার কাছে কি মনে হয় নেওয়া উচিত কিনা এখন থেকেই? আপনি যদি ওনাদের ইলেকশন ম্যানিফেস্টোটা দেখেন, তাহলে ইলেকশন ম্যানিফেস্টোতে কিন্তু স্পষ্টভাবে বলা আছে যে ফ্যামিলি কার্ড কারা পাবেন, এটার উদ্দেশ্যটা কি। একটা উদ্দেশ্য হলো অর্থনৈতিক সক্ষমতা, আর একটা হলো এম্পাওয়ারমেন্ট অফ উইমেন, নারীর ক্ষমতায়ন, এই দুটো বিষয়। এবং আপনি যদি ফ্যামিলি কার্ড কারা পাবে, আমাদের এখানে যারা সোশ্যাল সেফটি নেটের আওতায় যারা আছে, আমাদের বিভিন্ন স্টাডি আছে, ওয়ার্ল্ড ব্যাংকের স্টাডি আছে যে আপনার সেফটি নেটের আওতায় প্রায় 140টার মতো প্রোগ্রাম আছে, কারা পায় এবং কত পার্সেন্ট আপনার রাইট উপকার ভোগী না, অ্যারাউন্ড 30% দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের ঝামেলা আছে। এই জিনিসগুলা কিন্তু ওনারা এই আলোচনা করার সময় যখন ওনারা ম্যানিফেস্টো করেন তখন কিন্তু অনেক আলোচনা হয়েছে এগুলো নিয়ে। এটা নিয়ে কিন্তু এই গতকালকে এবং আজকে দেখলাম আপনার ইন্টারমিনিস্ট্রিয়াল কমিটি গঠন করা হয়েছে সচিব লেভেলে, এবং সেই 30%কে আপনি কিভাবে কমিয়ে নিয়ে আসবেন। ধরেন ফ্যামিলি কার্ড দিতে চাচ্ছে তারা ইনিশিয়ালি 1 কোটি, পরবর্তীতে হয়তো 2 কোটি, কেউ কেউ বলছেন যে 4 কোটি মতো। 4 কোটি পর্যন্ত লাগবে না, কারণ বাংলাদেশে তো হাউস হোল্ডই আছে, পরিবারই আছে 4 কোটি 4 কোটি। তো আপনার ধরেন যে টোটাল পপুলেশন যেটা দরিদ্র সীমার নিচে যারা আছে অথবা দরিদ্র যারা আছে তার একটা লিস্ট আছে এবং ইউনিয়ন কাউন্সিলে আছে, এবং সোশ্যাল অডিটিং করে যদি আপনি ইউনিয়ন কাউন্সিলে যদি আপনি সোশ্যাল অডিটিং করে ওই যে 30% যেটা আমরা মনে করি যে ধনী লোক যারা আছে তাদেরকে ড্রপ করে দিয়ে রিয়েল উপকারভোগী অথবা বেনিফিশিয়ারি যারা হতে পারে সেটা যদি আপনি সিলেকশন করা, এটা কোনো রকেট সায়েন্স না, এটা হলো সদিচ্ছার ব্যাপারটা। আর আপনার এই যে গরিব মানুষ, বিএনপি তো আছে, সবগুলোই আছে, গরিব মানুষ সেখান থেকে আসতে পারে। আর ফার্মার্স কার্ড যেটা বললেন 2 থেকে 2.5 কোটি ফার্মার্সদের আইডেন্টিটিও কিন্তু পরিচিত, মানে জানা, এবং ফার্মার্স কারা পেতে পারেন, কিভাবে পেতে পারেন এবং এর আন্ডারে কি কি সুযোগ সুবিধা তারা পাবেন সেই বিষয়ে পাচ্ছেন না যে তা না, তারা কিন্তু এক ধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন, বিভিন্ন ধরনের ব্যাংক থেকে পাচ্ছেন, সরকারের বিভিন্ন সেফটি নেট প্রোগ্রামের আন্ডারে পাচ্ছেন। এই জিনিসটাকে কোঅর্ডিনেটেড ওয়েতে এনে দুইটা জিনিস করা, যে ফার্মার্সদের জন্য যখন তার সার লাগবে, যখন তার ডিজেল লাগবে, তখন যেন সেটা পায়। কারণ অতীতে দেখা গেছে এগুলো নিয়ে বিভিন্ন ধরনের আন্দোলন হয়েছে, বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়েছে এবং অনেক বোঝা বহন করতে হয়েছে। আর ফ্যামিলি কার্ডের যে বিষয়টা আসছে, সেই ফ্যামিলি কার্ডের বিষয়ে এখন 2-2.5 হাজার টাকা দেওয়া হবে, সেটাতে তার সারা মাস চলবে না, কিন্তু একটা জাস্ট সাপোর্ট দেওয়া, এবং মহিলাকে, যেহেতু মহিলাকে দেওয়া হচ্ছে ফ্যামিলিতে, তার বয়সটা যাতে সে রেজ করতে পারে, ডিসিশন মেকিং এ যাতে সে রোল প্লে করতে পারে, তার বাচ্চাটাকে, মেয়েটাকে এসএসসি পরীক্ষা পড়াবে কিনা, বাচ্চাটাকে 18 বছরের আগে বিয়ে দিবে কিনা, সেই ডিসিশন গুলোতে সে যাতে পার্টিসিপেট করতে পারে, এই জায়গাগুলোতে হেল্প করা। আলটিমেটলি একটা পরিবারকে 1 সপ্তাহ পরিমাণ সাপোর্ট দেওয়া এবং আলটিমেটলি পরবর্তীতে যাওয়া, এতে বছরের সরকারের 25-26 হাজার কোটি টাকা খরচ হতে পারে 1 কোটি কার্ড দিলে পরে। আর যদি এটা আপনার ধরেন 2 কোটি কার্ড হয় তাহলে 50,000 কোটি, $3-4 বিলিয়ন আপনার লাগবে। খুব বেশি টাকা যে তা না। এটা আপনার যে সেফটি নেট প্রোগ্রাম যেটা আছে, প্রায় লাখখানেক কোটি টাকা খরচ করতে হয় সেফটি নেট প্রোগ্রামে, সেই টাকাগুলোকে আপনি যদি একটু কোঅর্ডিনেটেড ওয়েতে খরচ করেন তাহলে এটা সম্ভবপর হবে। এবং আমি মনে করি এই সোশ্যাল যেটা আপনার ফ্যামিলি কার্ড এবং আপনার ফার্মার্স কার্ড যেটা আছে পৃথিবীর বিভিন্ন দেশে আছে, আমাদের এখানে যে আমরা প্রথম আবিষ্কার করেছি তা না, পৃথিবীর অনেক দেশে আছে। এরপর সিস্টেমেটিক ওয়েতে ডিস্ট্রিবিউশন গুলো হয় এবং রাষ্ট্র সেখানে এগিয়ে আসে। বিশেষত
পভার্টি স্ট্রাইকেন যে সমস্ত দেশগুলো আছে সেই সমস্ত দেশগুলোতে এই নিশ্চয়ই কাজগুলো অন্যান্য হয়। দেশেও আছে, কিন্তু আমরা শাহ ইফতিখার তারিক আপনার কাছে একটু আসতে চাই। সেটি হচ্ছে আপনি কতটা আসলে এখানে বলা যায় শঙ্কামুক্ত থাকতে পারেন যে যেই মানুষটি আসলে সবচেয়ে হতদরিদ্র বা যার আসলে দরকার এই কার্ডগুলো তিনিই পাবেন? আশাবাদী হতে চাই, কিন্তু একেবারে শঙ্কামুক্ত নই। কারণ হচ্ছে আমরা যে চর্চা দেখি, সেই চর্চা আমরা দেখে এসেছি। সেই চর্চায় যারা প্রকৃত পক্ষে পাওয়া উপযুক্ত, তাদের হাতে এটা পৌঁছাবে কিনা এই নিয়ে শঙ্কা তো আছে। আর এই জাতীয় উদ্যোগ ভালো, কিন্তু সামগ্রিকভাবে অর্থনীতিকে যদি চাঙ্গা না করা যায়, তাহলে এই জাতীয় বিষয় দিয়ে কিন্তু বেশি দিন ঠেক দিয়ে রাখা যাবে না। দেশের অর্থনৈতিক অবস্থা ভালো নয়। এই অবস্থা থেকে উত্তরণের জন্য নতুন সরকারকে বেশ কিছু চ্যালেঞ্জ তাদের সামনে রয়েছে। সেই চ্যালেঞ্জগুলি তারা যদি উতরাতে পারেন এবং যদি সঠিক ব্যক্তির কাছে তারা যে উদ্যোগ নিয়েছেন ফার্মার্স কার্ড এবং ফ্যামিলি কার্ডের মাধ্যমে যে টাকাটা পৌঁছাবে, এটা যদি করতে পারেন, এটা তাদের জন্য ভালো হবে। কিন্তু এখানে যদি তারা ব্লান্ডার করে ফেলেন, তাহলে কিন্তু ওই যে আলোচনাটা হচ্ছিল, মিডিয়া সেটা তুলে ধরতে হবে, বিষয়টা কিন্তু এখন আর সেই জায়গায় না। কারণ হলো প্রতি মুহূর্তে জনগণের রাডার কিন্তু মানে সক্রিয় আছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এগুলি চলে আসবে। অতএব আমি মনে করি যে যত ভালো শোনাচ্ছে, এটা কিন্তু তত খারাপ হয়ে যাবে। অতএব যারা দায়িত্বে আছেন তারা নিশ্চয়ই এর ঝুঁকিটা বুঝতে পারছেন এবং তারা ঝুঁকিটা বুঝে তারা কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন, এই প্রত্যাশা আমরা এই করতে প্রত্যাশা পারি। আমরা রাখি। আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে। কামরুজ্জামান রতন, আপনার কাছ থেকে শেষ মন্তব্য নিতে চাই। আমরা ঝুঁকিমুক্ত থাকতে পারবো কিনা এই বিষয়ে? আমরা সবকিছু মানে কিছুতে আশাবাদী, এবং আমি মনে করি আমাদের চিন্তা এবং সব নিয়ত যদি আমাদের থাকে এবং সবাই যদি সবাইকে সহযোগিতা করি এবং আমরা ভালো কাজের প্রশংসা করব এবং খারাপ কাজের জন্য সবাই সম্মিলিতভাবে ঘৃণা এবং প্রতিবাদ করব, এটাই যদি সবার মনোবৃত্তি হয়, এবং সেটা ছায়া সরকার হোক আর আমাদের দল যারা ক্ষমতায় আসছি, আমরা ক্ষমতাটাকে জনকর্তৃত্ব মনে না করি এবং ক্ষমতাটাকে আমরা দায়িত্ব মনে করে আমরা জনগণকে সেবা দেওয়ার যে মনোবৃত্তিটা নিয়ে আমরা যে মানুষের ম্যান্ডেটটা পেয়েছি, এটার প্রতি সবসময় আমরা খেয়াল রাখবো। এটি আমাদের আজকে এই রমাদানের শিক্ষা হওয়া উচিত, এবং আমি সবাইকে এই আশায় সবাইকে আশান্বিত হতে বলবো। ধন্যবাদ। আমরাও আসলে আপনাদের উপরে ভরসা রাখতে চাই যে পরিবর্তনের জন্য লড়াই, সেই পরিবর্তন যেন হয়। ধন্যবাদ আপনাদের সবাইকে, এবং ধন্যবাদ ফয়েজ আহমেদ। নিশ্চয়ই আগামীতে আবারও কথা হবে। দর্শক, আপনাদের সাথেও নিশ্চয়ই আগামীতে আবারও দেখা হবে। এতক্ষণ সাথে ছিলেন তার জন্য ধন্যবাদ।